তো আমরা আজকের ক্লাসে যাব ইনশাল্লাহ। তার আগে পূর্বের ক্লাসটা একটু করে নেই, রিপিট করে নেই। আমরা গতদিন পড়েছি হচ্ছে এই লেটারগুলো পড়েছি। যাদের হয়নি আবারও বলছি, একটু পার্সোনালি দেখে নেবেন। আমরা অত সময় দিই আর কি, ওইভাবে শেষ হবে না। অনেকে আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে বলতেছিলেন যেন আরও ধীরে আগানো হয়, তো অত ধীরে আগালে পুরো ব্যাপারটা শেষ করা যাবে না। তো আমার প্ল্যান হচ্ছে যারা মোটামুটি আগের থেকে জানেন বা জি যারা জি একটু বেশি মেহনত করবেন যেন রুলসগুলা তাদেরকে ধরাই দিতে পারি, যেন তারা কোরআনটা সুন্দরভাবে রুলস অনুযায়ী তাজবিদ সহকারে পড়তে পারেন। এটা হচ্ছে আমাদের টার্গেট। জি 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 হুজুর, এটাই। তো গতদিন মাখরাজ আমি বলেছি, মাখরাজের মেন টার্গেট হচ্ছে যেন উচ্চারণটা সঠিক হয়। তো উচ্চারণ কোন জায়গা থেকে কি হচ্ছে ওইটা পজিশনগুলো জানলে ওইভাবে অ্যাপ্লাই করাটা ইজি হয়। এই জন্য আর কি মাখরাজ পড়া। তো আমার সাথে আবার গতদিনের এই মাখরাজগুলো একটু উচ্চারণগুলো করি, হ্যাঁ। ১ নাম্বার মাখরাজ, সবাই জি, বলি। 1 নম্বর মাখরাজ। হলকের শুরু হইতে হলকের হলকের শুরু শুরু হইতে হলকের শুরু হইতে হামজা হা। হামজা হা। ২ নাম্বার মাখরাজ ২ নম্বর দুই নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে, হলকের হলকের মধ্যখান হইতে গলার মাঝখান মধ্যখান থেকে হবে হইতে এটা। আইন হা। আইন আইন হা। হা। ৩ নাম্বার মাখরাজ ৩ নম্বর মাখরাজ মাখরাজ হলকের শেষ হইতে হলকের হলকের শেষ হইতে গইন খ। গইন খ। খ। গইন খ। গইন খ। খ। এগুলো আপনি যত রিপিট করবেন, যত প্র্যাকটিস করবেন, তত আর কি ভালো হবে। ৪ নাম্বার মাখরাজ ৪ ৪ নম্বর নম্বর মাখরাজ জিব্বার গোরা জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে তার বরাবর বরাবর উপরে তার সঙ্গে লাগিয়ে কফ। কফ ক- ক- কফ। কফ। ৫ নাম্বার মাখরাজ ৫ নম্বর মাখরাজ জিব্বার গোরা জিহ্বার জিহ্বার গোড়া আচ্ছা, জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে জিহ্বার গোড়া তার বরাবর বাড়িয়ে উপরে তালুর সঙ্গে লাগিয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কাফ। কাফ। আমরা আজকে আর ৫টা মাখরাজের অবস্থা জানবো। মেইনলি হচ্ছে আপনারা উচ্চারণটা শিখলেই হবে। এটা কোত্থেকে কোন মাখরাজ আসতেছে এটা মুখস্থ করা জরুরি না। ওই যদি মুখস্থ থাকে তাহলে বেটার। মেইনলি হচ্ছে ওইটা যখন দেখছেন তখন আর ওইটা পড়ার সময় পড়ে ওইটা ওইভাবে উচ্চারণ করার চেষ্টা করুন, তাহলেই মোটামুটি এনাফ। যেমন ৬ নাম্বার মাখরাজ, আমি এটা এক্সপ্লেন করছি। জিব্বার মধ্যখান, এটা বলার প্রয়োজন না, আগে শুনেন। জিব্বার মধ্যখান, হ্যাঁ, জিব্বার যে মাঝখান আছে, জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগবে আর কি। উপরের যে অংশ উপরের সঙ্গে লেগে উচ্চারিত হবে, বেশ চাপ দিয়ে। জিম শিন ইয়া। সবাই বলেন জিব্বার মধ্য, এবার বলেন জিব্বার মধ্যখান জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিম শিন ইয়া। ইয়া। ওকে, এবার হচ্ছে ৭ নাম্বার মাখরাজ হুজুর দেখা জিব্বার, যাচ্ছে না তো। ৭ নম্বর মাখরাজ জিব্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়া অর্থাৎ জিব্বার যে শুরুর দিকের যে অংশটা, ওই অংশের দুই পাশটা মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, হ্যাঁ। দুই পাশের দুই মাড়িতে দাঁতের যে পাশের যে অংশ আছে এটা লাগবে, লেগে দদ।
সবাই বলেন। দদ জিহ্বার গোড়ার কিনারা জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। উপরের উপরের মাড়ির মাঝিকে দাঁতে গোড়ার গোড়ার সাথে সাথে লাগিয়ে লাগিয়ে দদ। জিব্বার গোড়া কিনারা এমনিতে আমার কথা ক্লিয়ার কিনা? জিহ্বার যে একদম গোড়ার দিকের অংশ আছে, জিহ্বার গোড়ার দুই পাশের সাইডের অংশটা সামনের সামনের যে উপরের যে মাড়ি আছে, উপরের মাড়ির গোড়ার সাথে লাগবে। দদ। দদ এরপর হচ্ছে ৮ নাম্বার মাখরাজ। ৮ নম্বর ৮ নম্বর মাখরাজ মাখরাজ জিহ্বার আগার কিনারা জিহ্বার জিহ্বার আগার আগার কিনারা কিনারা সামনে উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। সামনে উপরের উপরের মাঝিকে দাড়ি গোড়ার সঙ্গে লাগিয়ে লাম। এখানে লাম দাঁতের মাড়ি দ্বারা উদ্দেশ্য হচ্ছে দাঁতের নিচের যে নরম অংশ আছে না, ওইটার শুদ্ধ বাংলা কি জানা নাই, এমনিতে বাংলায় হয়তো মুসলো বলে। এই যে অংশটা শোনা যায়। জি 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 আচ্ছা, আমার ভিডিও আমি দেখছি না কেন? হুজুর ক্লাস শেষে একটু মাখরাজটা গ্রুপে দিয়ে দিন, তাহলে আমরা যে কোনো টাইমে পড়তে পারবো। হ্যাঁ, এমনিতে বই তো পুরো বই সে গ্রুপে দেয়া আছে। আচ্ছা, আমি আবারও দিয়ে দিব না। ও আচ্ছা। এমনিতে ফটো আকারেও হয়তো দেয়া পসিবল। জি, ইনশাল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে জিহ্বার আগার কিনারা। হ্যাঁ, জিহ্বার আগার কিনারা বলতে একদম যে সামনের যে অংশ জিহ্বার, এইটা দাঁতের যে মাড়ি, একদম দাঁতের এই যে নরম যে মানে মাংসের যে অংশটা সামনে উপরের দাঁতের ওই যে নরম অংশের সাথে লাগবে। লাম। এই এই যে লাম সামনের, হ্যাঁ, লাম সবাই বলি। লাম। লাম লাম মাখরাজ হচ্ছে মেইনলি উচ্চারণ যখন করছেন তখন লাম দেখবেন যে যে সিস্টেম বললো, অর্থাৎ জিহ্বার আগার কিনারা, এই যে জিহ্বার আগার কিনারাটা সামনের এই দাঁতের যে নরম অংশে ওটা লেগে উচ্চারণ হচ্ছে কিনা, তাহলে মেইনলি মোটামুটি উচ্চারণটা শুদ্ধ হবে, সহি হবে। ওকে, আবার উচ্চারণ করি। লাম। লাম 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 ওকে, লাম ওকে। ৯ নাম্বার মাখরাজ জিহ্বার আগা। জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে নুন। জিহ্বার যে আগাটা, আগাটা একদম সরাসরি উপরে লাগবে। সবাই বলি নুন। ন- দেখবেন জিহ্বার আগাটা সরাসরি উপরে তালুতে লাগলেই উচ্চারণটা শুদ্ধভাবে হবে। নুন। নুন নুন। নুন আচ্ছা, এরপরে হচ্ছে ১০ নাম্বার মাখরাজ জিহ্বার আগার পিঠ, অর্থাৎ এই যে পিছের মানে সামনের আগার মানে উপরের অংশ, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগবে। র। বলি র। র র। র মাশাআল্লাহ, আশা করি সুন্দর হচ্ছে। একজন বললেন যে দদের উচ্চারণ, দদেরটা হচ্ছে জিহ্বার গোড়ার কিনারা। দদ একটু কঠিন। দদ হচ্ছে জিহ্বার যে দুই পাশ আছে একদম গোড়ার দিকের ভিতরের যে অংশ, এই অংশটা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে দুই পাশেই দুই পাশের মাড়ির সাথে লাগবে। দদ। দ এই মোটামুটি জিহ্বা ১০টা যে সরে যাচ্ছে, কোনটায়? ওটা যেটা হচ্ছে র র। র। রটা একটু কাঁপে জিহ্বা, র বলতে সময় জিহ্বাটা একটু কাঁপে। র। যেমন আর, র ইংলিশ লেটার আর বলার সময় যেমন হয় র।
র র সুরত জিহ্বার আগার পিঠ অর্থাৎ এই পিছনের অংশটা উপরের তালুর সাথে লাগে র র। এটা কেন? আচ্ছা, এরপরে আমি গতদিন বলেছিলাম যে এমনিতে লেটারগুলো তো এইভাবে দেখলাম, কিন্তু কোরআন শরীফের ভিতর যখন আসে তখন শুধু এইভাবে আসে না, আরও বেশ কিছু ভাবে আসে। তো আমি এটা অন্য একটা বই থেকে দেখাচ্ছি, আমি এটা শেয়ার করে দিব। মনে করেন এটা হচ্ছে আলিফ, হ্যাঁ। তো আলিফের তো আলিফ তো জি। আলিফ ঠিক আছে, শুধু যখন এটা যখন জবর জের পেশ, যে ওটা তো এখন আলোচনা করি নাই, তবে অনেকেই জানেন। তো জবর জের পেশ যখন থাকে না তখন এটা আলিফ থাকে, কিন্তু জবর জের পেশ যখন হয়ে যায় এটা তখন উচ্চারণ হামজার আসে। ওকে, তো যাই হোক, তো এই জি। আলিফের এটা একটা সুরত, মনে করেন এরকম থাকবে, শব্দের শেষে এরকম থাকবে। ওকে, এরপরে জি, আবার জি। যখন কোনো একটা লামের মাঝখানে এরকমভাবে থাকবে বাঁকা হয়ে আলিফ। ওকে, জি। তো এটা একটু দেখে রাখতে হবে যে এই দুইটাও আলিফ। এরপরে মনে করেন যে বা বা তো স্বাভাবিকভাবে বড় যখন আসে তখন এইভাবে আসলো, যে নৌকার মতো নিচে একটা ফোঁটা, কিন্তু যখন শুরুতে আসবে তখন এরকম একটা দাঁত থাকবে, দাঁতের নিচে একটা ফোঁটা থাকবে বা। হুম, এর সাথে আরেকটা যেটা হচ্ছে মিসম্যাচ হয়ে যায় সেটা হচ্ছে নুন, নুনেরও একটা ফোঁটা থাকে। তো নুন কেমন থাকে, নুন নিচের দিকে দেখাই, এই যেটা হচ্ছে নুন, দেখা যায় কি নুনের, জি। নুনের হচ্ছে উপরে ফোঁটা থাকে আর বায়ের হচ্ছে নিচে একটা ফোঁটা। নিচে নিচে ফোটা দিন। ওকে, এরপরে বায়েটা তো শুরুর দিকে, আবার মাঝের দিকে যখন থাকে তখন এর সুরতটা এমন থাকে। ওকে, এটা হচ্ছে জি। বা। এরপরে তা দেখেন, তা তো ফুল ভার্সন, পরিপূর্ণ তা যখন তখন তো এরকম আসবে যে দুইটা উপরে দুইটা ফোঁটা। আর যখন এমনিতে শুরুতে আসবে তা কোনো বাক্যের, তখন এরকম, যখন মুরাক্কাব হয়ে আসবে, সেন্টেন্স হয়ে আসবে, শব্দে আসবে, তখন এই যে এরকম একটা মাথা থাকবে, উপরে দুইটা ফোঁটা। ওকে, এরপর যখন মাঝে থাকবে তখন এই যে বায়ের মতোই, বাতে একটা ফোঁটা নিচে থাকবে আর তাতে দুইটা ফোঁটা উপরে থাকবে। এরপর আরেকটা আছে এই যে এরকম হায়ের উপরে দুইটা ফোঁটা, এটাকে বলে গোলতা, হ্যাঁ। এই যে গোল, উপরে দুইটা ফোঁটা, এটাও তা। এরপরে আবার এই যে হায়ের মতো আলাদা করে যখন আসে তখন এর উপরে দুইটা ফোঁটা, এটাও তা। ওকে, তো আমরাও তো সময় দিতে পারছি না, তা না হলে দেখা যাচ্ছে হয়তো এক এক দিন একটু একটু করে পড়া দিয়ে পরে বাসা থেকে হয়তো পড়ে আসলেন। তো এখন একটু বেশি করে পড়তে হবে, অথবা যাদের আগের থেকে পড়া আছে তাদের জন্য ভালো হবে। বাকি এমনিতে কেউ যদি শুধু 20 দিনে ভালো করে পড়েন পারবেন ইনশাল্লাহ। আমার এমনও স্টুডেন্ট আছে, আমি এর আগে একজনকে বললাম, তো আমেরিকার, হচ্ছে ক্যালিফোর্নিয়া থেকে, ও একদিনে পুরা 29টা হরফ একদিনই, মানে 1 ঘন্টাও লাগে না, হয়তো আধা ঘন্টা বা 45 মিনিটের ভিতরে পুরা মেমোরাইজ করে ফেলেছে। এর আগে কখনো ওইভাবে পড়ে নাই, একদিনেই। তো ইচ্ছা থাকলে এবং চেষ্টা থাকলে হয় ইনশাল্লাহ, হবে। আচ্ছা, এরপরে হচ্ছে এটা সা, হ্যাঁ। সাতে 3টা ফোঁটা থাকে উপরে। আর এখানেও এরকম সেম, বা তা যেমন হচ্ছিল বাতে একটা ফোঁটা নিচে, তাতে 2টা ফোঁটা উপরে, সাথে 3টা ফোঁটা উপরে, সেম। এবং উপরে মাঝখানে যখন থাকবে তখন এরকম থাকবে। ওকে, এরপরে জিম নিচে দেখেন, ফোটা। জিম যখন ফুল ভার্সন থাকে তখন তো এরকম, যখন শুরুতে থাকে কানেক্টেড ভার্সন তখন আবার এরকম মাঝখানে জিম, হ্যাঁ। এটা দেখে চিনতে হবে, এই চেনাটাই টাফ, যদি চিনে ফেলেন তাইলে আর তেমন পড়া নেই। যে জিম জবর যা হবে, জিম জের জি হবে, জিম পেশ জু হবে, এটা পড়তে মানে 1 ক্লাসের বেশি লাগে না। কিন্তু এই লেটারগুলো চেনাটা টাফ, যেহেতু একটা নতুন একটা ভাষা, আরবি তো আমাদের ভাষা না, বাংলাও শিখতে বেশ সময় লাগে। সো যে কোনো ভাষায় আসলে ভাষার লেটারগুলো চিনতে একটু সময় লাগবে। তো আশা করি সময়টা দিবেন, যেহেতু এটা ভিডিও হচ্ছে এবং এই ফটোগুলো আমি শেয়ার দিব গ্রুপ থেকে, আপনারা পড়ে নেবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে জিম, হ্যাঁ। এটা বারবার দেখলে পড়লে হয়ে যাবে, আর এরপরে আরও প্র্যাকটিস আসবে, তখন প্র্যাকটিস করলে হবে ইনশাল্লাহ। এরপরে জিম, মাঝে জিম আসলে এমন, যখন শুরুতে আসবে বাক্যের তখন এরকম হবে, যখন মাঝে আসবে তখন এরকম আসবে, শেষে আসলে আবার ইজি, স্বাভাবিক যে জিম শিখেছেন ওই রকমই জিম। ওকে, এরপরে দেখেন জি। হা, ফুল ভার্সন হা এরকম, হ্যাঁ। আবার যখন শুরুতে আসবে তখন এরকম, এরপর যখন মাঝে আসবে তখন এই সুরত, এবং শেষে যখন আসবে তখন বড়ভাবেই আসবে, একদম শেষে যখন হাটা আসবে। তো এই জিম হা এবং খ সেম, কিন্তু এটা হচ্ছে চিনতে হবে যে নিচে থাকলে হচ্ছে জিম, আর যদি কিছুই না থাকে হা, আর যদি উপরে থাকে তাহলে, উপরে যদি ফোঁটাটা থাকে তাহলে খ।
দুঃখিত। তো এরপরে হচ্ছে দাল। দাল মোটামুটি সহজই, একটু এরকম মাথায় করে আসে দাল। এরপরে হচ্ছে জাল। জালটা এরকম, হ্যাঁ। জালও মোটামুটি সহজ। এরপরে সিন, সিনটা জি। একটু আলাদা। সিনের দেখা যাচ্ছে শুধু এই মাথাটা থাকে আর বাকি কিছুই থাকে না। তো এই মাথা দেখেই চিনতে হবে যেটা সিন। এবং এটা হচ্ছে শুরুর দিকে থাকে মাথাটা, আর যখন মাঝে থাকে তখন দুই পাশে এমন হাতের মতো ডানার মতো থাকে, আর মাঝখানে শুধু দাঁতগুলা থাকে। এরপরে দেখেন শিন। শিন ফুল ভার্সন শিন তো চিনেন এরকম। এরপরে যখন আবার শুরুতে আসবে তখন এই যে মাথাটা, সিনের যে মাথাটাই, মাথায় ৩টা ফোঁটা থাকলে শিন। এবং যেটা বললাম দুই পাশে হাত এবং মাঝখানে যে মাথাগুলো উপরে ৩টা ফোঁটা, এটা হচ্ছে শিন। এটা হচ্ছে শুরুতে যখন আসবে বাক্যের শুরুতে, আর এটা হচ্ছে বাক্যের মাঝের সুরত, হ্যাঁ। এরপরে সদ দেখেন, এটা সদ ফুল ভার্সন সদ। এরপরে শুরুতে যখন আসবে সদের পরিস্থিতি এমন হবে। এরপরে মাঝে যখন সদ আসবে তখন এমন থাকবে, দুই দিকেই দেখা যাচ্ছে কিছু অন্য কোনো হরফ থাকবে, মাঝখানের সদটা এমন হবে, ওকে। এরপরে দদ। এগুলোর প্র্যাকটিস আসবে ইনশাল্লাহ, এগুলা দিয়ে দিয়ে তখন প্র্যাকটিস কিছু করলে তখন হবে। এরপরে দদ, এটা হচ্ছে ফুল ভার্সন দদ। এটা হচ্ছে কানেক্টেড ভার্সন, যখন শুরুতে আসে, বা হাফ ভার্সনও বলা হয়। তো যাই হোক, এটা হচ্ছে দদ। দদের এই যে বড় যে অংশটা থাকে না, শুধু মাথাটা থাকে, দেখে চিনতে হবে। ফোঁটা থাকলে দদ, ফোঁটা না থাকলে সদ। সদ এবং দদের কাইফিয়ত সেম। এরপরে দদ মাঝে যেটা থাকবে সেটা এমন হবে। এরপরে দেখেন আইন, ফুল ভার্সন আইন তো অধিকাংশই চিনবেন। এরপর আইন শুরুর অংশে যদি থাকে তাহলে আইনটা এমন থাকে। এরপর মাঝে যখন আসবে তখন আবার একটু চেঞ্জ হয়, তখন আবার এরকম হয়, দেখে রাখতে হবে। শেষে আসলে ইজিলি চেনা যায়। তো মাঝখানে যেটা বললাম, মাঝখানেরটা একটু ভিন্ন রকম, এটা একটু চিনে রাখতে হবে আইনটা। এরপরে এটা হচ্ছে গইন, হ্যাঁ। তো এখানে উপরে যেটা আছে নিচে ওইগুলার যে মানে মাঝের যে অংশগুলা সেগুলো আসে ইজিলি বোঝার জন্য, এটা সহজ। এমনিতে শুধু যদি এগুলো দেওয়া হতো একটু টাফ হতো, যেহেতু উপরে বড় লেটারটা দেয়া আছে যেটা আপনারা চিনেন, এরপরে নিচেরগুলা দেয়া আছে। তো মাঝের গয়েন দেখেন, আইনের ক্ষেত্রে যেটা বললাম একটু ভিন্ন রকম, একটু মনে রাখতে হবে। উপরে ফোঁটা থাকলে গয়েন, এবং গয়েন শেষে যেটা আসছে সেটা এরকম। এরপরে দেখেন ফা। ফাটা এরকম। তো শুরুতে যখন আসছে তখন ওইটাই আছে, মাঝখানের অর্ধেক মনে করেন যে নাই। আবার যখন মাঝখানে আসছে তখন একটু ডিফারেন্ট, একটা গোল হয়ে আসছে উপরে ফোঁটা, আগে তো একরকম ছিল, মাঝখানে যখন আসছে একটু ভিন্ন রকম হয়েছে। এবং ফা এবং কফের মাঝে কিছু সিমিলারিটি আছে, যেমন হচ্ছে সেম, একটা ফোঁটা থাকলে ফা, আর যদি দুইটা ফোঁটা হয় তাহলে কফ, ওকে। এরপরে দেখেন কাফ। কাফটা এরকম, যখন শুরুতে আসছে তখন এটার সুরত হচ্ছে এই প্রথমে যেটা দেয়া, এবং মাঝে যেটা আসছে সেটা হচ্ছে এরকম, শুধু এই মাথাটা থাকবে আর দুই পাশ থেকে দুইটা হাত এসে লেগে থাকবে, অন্য কোনো অক্ষর থাকবে, হরফ থাকবে। এরপরে দেখেন যে লাম। হুম? লাম এবং আলিফের মাঝে দেখা যায় অনেকেই পার্থক্য করতে পারে না শুরুর দিকে, পরবর্তীতে যখন কিছু দূর কোরআন তেলাওয়াত হয় তখন ইজি হয়ে যায়। তো শুরুর দিকে যখন এটা এই অংশটা শুরুতে থাকবে তখন সেটা লাম, এবং দেখা যাচ্ছে যে যখন কোনো একটা লেটারের পরের জাতীয় চিহ্ন থাকবে তখন সেটা আলিফ হয়ে যায়। যেমন মনে করেন যে কাফ এখানে আছে, কাফের সাথে এই পাশে যদি একটা আলিফ বসাই দিই তাহলে ওটা আলিফ, ওটা লাম না। কিন্তু শুরুতে যদি আলিফ দিয়ে কোনো একটার সাথে যুক্ত করি, যেমন এখানে যে শুধু একটা আলিফ আছে, আলিফের সাথে মনে করেন একটা টান দিয়ে এখানে একটা বা দিলাম, তাহলে এটা আলিফ না, এটা হচ্ছে লাম বা, ওকে। তাহলে শুরুতে এরকম থাকলে পরে আস্তে আস্তে সহজ হয়ে যাবে, শুরুতে এই অংশ থাকলে লাম সেটা। এবং যদি এই চিহ্নের আশেপাশে কোনো লেটার থাকে তাহলে ওর মাঝখানে যদি থাকে এই চিহ্নটা আলিফের মতোই চিহ্ন, তাহলেও সেটা লাম। এবং এটা একটা চিহ্ন, এটা হচ্ছে ওই এটার পরে যখন আলিফ আসে তখন এটা লাম হয়। ওটা আসলে বুঝবেন, অত পেরেশান হওয়ার কিছু নেই, এমনিতে মনে হচ্ছে যেন এটা একটু অন্যরকম। আচ্ছা, এরপরে মিম। মিম শুরুতে আসলে সেম বোঝা যায়, আর মাঝে আসলে নিচের দিকে একটা গোল করে এরকম, এই যে এখানে যেমন দেখতে পাচ্ছেন গোল একটা চিহ্ন দিয়ে ভরাট থাকে। মনে করেন যে বা, তারপরে তায়ের যে মাথাটাই মাথার মতোই, কিন্তু এখানে হচ্ছে গোল হয়ে একটা থাকে। এরপরে লাস্টের দিকে মিম সেম বোঝা যায়।
এরপর হচ্ছে নুন, এটা তো বড় নুন। এরপরে শুরুতে যখন নুন আসবে তখন নুনের সুরতটা এমন থাকে, এরপরে যখন নুন মাঝে আসে তখন নুনের সুরত এমন হয়, শেষে আসলে স্বাভাবিক। তো যেটা শুরুতে বলেছি বা এবং নুন সিমিলার, নুনের ফোঁটাটা উপরে থাকে, বায়ের ফোঁটাটা নিচে থাকে। এরপরে হা দেখেন, এটা হচ্ছে বড় হা। এরপরে যখন হা শুরুতে আসে তখন এরকম একটা চিহ্ন হয়, এটা হচ্ছে শুরুর হা, আর এটা হচ্ছে মাঝের হা, আর এটা হচ্ছে শেষের হা। এবং হায়ের উপরে দুইটা ফোঁটা দিলে ওইটা তা। ওকে। এরপরে এরপরে দেখেন হামজা, এটা তো হামজা। এরপরে আবার যখন মনে করেন যে বায়ের যে মাথা ছিল, নুনের যে মাথা ছিল, এই মাথার উপরে যখন হামজা আসবে তখন এটা হামজার উচ্চারণ হবে। ওকে, এই যে এটা হামজার উচ্চারণ হবে। মাথাটা বায়ের মাথার মতো, নুনের মাথার মতো, কিন্তু ওখানে নুনের ফোঁটাও নাই, বায়ের ফোঁটাও নাই, তায়ের ফোঁটাও নাই, সায়ের ফোঁটাও নাই, আছে কি হামজা চিহ্নটা। তো তখন এটা হামজার উচ্চারণ হবে। এটা শুরুতে আসলে এরকম, মাঝে আসলে এরকম, এবং শেষে আসলে দেখা যাচ্ছে আলিফের উপরেও যদি আসে তাহলে ওটা হামজার উচ্চারণ হবে। এবং আমি আগেও বলেছি আলিফের জবরজের যখন পেশ হয় তখন ওটা আর আলিফের ইয়ে থাকে না, ওটা হামজার উচ্চারণে আসে, হামজা হয়। ওকে। এরপরে হচ্ছে ইয়া, ইয়াটা এরকম, ইয়ার শুরুতে আসলে ইয়েটা এরকম হয়, অর্থাৎ তায়ের মতো, তায়ের যে মাথা ছিল সেম, তা হচ্ছে উপরে দুইটা ফোঁটা থাকে, ইয়া হচ্ছে নিচে দুইটা ফোঁটা থাকে। ইয়া এই যে মাঝে থাকলে বায়ের মতোই, বাও এইখানে যদি উপরে দুইটা ফোঁটা হতো তাহলে এটা তা হতো, এবং নিচে দুইটা ফোঁটা হওয়ার কারণে এটা ইয়া। তারপর ইয়া আর একটা ধরনের যে এরকম একটা দিয়েছে, এটাও ইয়া, এখানে কোনো কি নেই, ফোঁটা নাই। তারপরে লাস্টে আরেকটা ইয়া। এই গেল মোটামুটি। খুঁজছেন আরো হয়। এরপরে লেটারের আরেকটু আলোচনা আছে। দেখেন যে নুক্তা, নুক্তা কাকে বলে? এই যে ফোঁটা ছিল না, এই ফোঁটাকে নুক্তা বলে। হ্যাঁ, কিছু লেটার আছে এই ফোঁটা মুক্ত, ফোঁটা ছাড়া, নুক্তা ছাড়া হরফ। আমরা এমনিতে নুক্তা ছাড়া হরফ এখানে উল্লেখ আছে 14টি, আমরা এটা পড়ি মেইনলি, উচ্চারণ করি যেন মস্ক হয়ে যায় আর কি, যেন সঠিকভাবে উচ্চারণ হয়। আমরা আমার পরে সবাই রিপিট করবেন। আলিফ, 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 হা, 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 দাল, দাল, র, র, সিন, সিন, আবার বলি সিন, সিন, সদ, সদ, ত, ত, আইন, আইন, কাফ, কাফ, লাম, লাম, মিম, মিম, ওয়াও, ওয়াও, হা। হা, এটা 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 পার্থক্য করতে পারতে হবে। এটা একটা ছিল হা, আর এটা হচ্ছে হা। এটা একটু গলা ছেড়ে দিয়ে, একদম গলা ছেড়ে দিয়ে হা, হ্যাঁ, হা, 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 হা। ওকে। এরপরে হামজা। হা, হামজা, হামজা, এই লেটারগুলো কি ছিল? নুক্তা নেই। এই লেটারগুলোতে কি নাই? কোনো নুক্তা নাই। নুক্তা নাই। ওকে। কোন নক্তা নেই। এরপরে নুক্তা সহ নুক্তাওয়ালা হরফ হচ্ছে 15টি। এগুলো একটু পড়ি। বা, 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 তা, 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 সা, সা, তা, জিম। জিম, কে যেন বললো জিম? জিম না, একটু শক্ত, এই জিব্বার মধ্যখান থেকে, জিব্বার মধ্যখান উপরে লাগবে। জিম, চাপ দিয়ে। জিম, জিম, খ, জিম, খ, 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 দাল, জাল, জাল, ঝা, ঝা, ঝা,
শিন, শিন, দদ, দদ, জ, দদ, ফা, ফা, কফ, কফ, নুন, নুন, ইয়া। ইয়া, ইয়া। ঠিক আছে ইনশাল্লাহ। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।